ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লজ্জায় নিজের এলাকায় ভিক্ষা করতে পারেনি, তার অনেক জমি জায়গা ছিল, সর্বশান্ত হয়ে গিয়ে বাইরে গিয়ে ভিক্ষা সে করছে এবং লজ্জাটাকে ঢাকার চেষ্টা করছে। এই যে করুণ পরিণতি, যারা এর শিকার তারা হচ্ছে আমাদের দেশের নাগরিক। নাগরিকের প্রতি যে দায়িত্ব কর্তব্য সরকারের ছিল, সেই কেন্দ্র সরকার বলি বা রাজ্য সরকার বলি, তারা তাদের সে দায়িত্ব পালন করেনি। আজকে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম, কি হয়েছে, কি আলোচনা হয়েছে আমি সেটা আপনাদের সামনে বলবো। তার আগে একটা কথা আমি বলতে চাই, আমাদের ভালো করে মনে করে নিতে হবে যে সস্তা শ্রমিকের প্রয়োজন রয়েছে। এই দেশটাকে যে শিল্পপতিরা চালায় পিছন থেকে, তাদের সস্তা শ্রমিকের দরকার। সেই জন্য যত ভাঙন হবে, যত মানুষ উস্বাস্ত হবে, তত তারা সস্তা শ্রমিক পাবে। সেই শ্রমিককে কাজে লাগিয়ে তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করবে। এই জন্য তারা এই নদী ভাঙনকে তারা স্থায়ী সমাধান হিসেবে গ্রহণ করতে চায় না। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এলাকার যে শিল্পপতিরা রয়েছে, যে বিড়ির তাদের কারবার রয়েছে, সেই বিড়ির কারবার করে তারা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তারা হাতিয়ে নিচ্ছে, শোষণ করে, সস্তার শোষণ করে। 1000 বিড়ি বানতে কতটা সময় লাগে? কম করে 8 থেকে 10 ঘন্টার আগে সম্ভব নয়। একজন মহিলা হোক বা পুরুষ হোক, সে কত কষ্ট করে 1000 বিড়ি বাঁধে। সারাদিন ধরে যে 10 ঘন্টা পরিশ্রম করে সে কত টাকা পায়? এই কদিন আগে পর্যন্ত 178 টাকা। এখন অনেক দর কষাকষি করে 202 টাকা। আপনারা বলুন যে 202 টাকা 10 ঘন্টা পরিশ্রম করে এইটা কি ন্যায্য? তাদের যারা সেটা কি ন্যায্য দিচ্ছে? কখনোই নয়। তারা অনেক দর কষাকষি করছে, কিন্তু যে শিল্পপতিরা দর কষাকষি করছে তাদের দেখবেন কলকাতাতে অনেক ফ্ল্যাট, দিল্লিতে অনেক ফ্ল্যাট, আরো অনেক আমাদের এখান সেখানে চতুর্দিকে তাদের ফ্ল্যাট আর ফ্ল্যাট। তারা সেই বিগ টাকা দিয়ে তারা আরো অনেক ব্যবসা করছে, যেখানে সরকারের নিয়ম অনুযায়ী 350 কম হয় না। সরকার এটা ঠিক করেছে নিয়ম, এটা আমাদের মতো কোনো পাবলিক ঠিক করেনি। সরকার ঠিক করেছে 350 কম করে হওয়া উচিত, কম করতে হওয়া উচিত। সেখানে সেই সরকারের মন্ত্রীরা, সরকারের লোকেরা তারা 202 টাকা আজকে অনেক দর কষাকষি করার পর তারা ঠিক করছে। এবং এখানে আমরা মনে করি যে এখানে যে শ্রমিক আন্দোলন নামে যে সংগঠনগুলো রয়েছে, তারা এই সরকারের সঙ্গে, এই নেতাদের সঙ্গে, কোম্পানির সঙ্গে তারা একটা সমঝোতা করে নিয়ে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে যে 202 টাকা। তাই বলছি যে নদী ভাঙনের যে বিষয়টা, এরকম হাজারো বিষয় যেটা আছে তারা সমাধান করতে চায় না, তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। আমরা গিয়েছিলাম ডেপুটেশন দিতে। যিনি আমাদের ডেপুটেশন নিলেন তাকে আমরা শমশেরগঞ্জ থেকে শুরু করে লালগোলা পর্যন্ত এখন যে পদ্মার ভয়াবহ ভাঙন চলছে, সেই ভাঙনের বিষয়টা এবং তার পরিণতিটা কি ঘটছে এবং আগামী দিনে কি ঘটতে পারে, কতদূর যেতে পারে এই সমস্যাটা, সেটা সবিস্তার আমরা তার সঙ্গে আলোচনা করেছি এবং বোঝাবার চেষ্টা করেছি। এবং তারা তো এখানে আধিকারিক, তারা বসে আছেন, তারা নিজে থেকে তো কোনো কিছু করতে পারেন না। তারা সরকার যেটা তাদের করতে বলবে সেটাই তারা করতে পারবে, তার বেশি নয়। এখানে যে পাটটা দেওয়া হয়েছে শমশেরগঞ্জে,
প্রায় 70টা পরিবারকে এমন জায়গায় পাট্টা দেওয়া হয়েছে যে তিনি যেটা বলছেন যে ওখানে যদি আমরা ঘর করে দিই তাও তো সমস্যা, ঘর করা সম্ভব নয়, কারণ তাদের রাস্তা নেই, ইলেকট্রিকের ব্যবস্থা নেই, সেই নাই। তো এমন জায়গাতে পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যেখানে ঘর করলেও সমস্যা। তো আমরা বলেছি যে তাদের রাস্তা তৈরি করার দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে। তারা যে আজকে অসহায় হয়ে পড়েছে, সেই অসহায় হয়ে পড়ার যে অবস্থা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, পুনর্বাসন করা এবং ইমিডিয়েট যে সাহায্য সহযোগিতা করা, সেই সমস্তগুলো তাদেরকে করতে হবে। এটা আপনারা দেখুন, তিনি বললেন সহানুভূতির সঙ্গে যে আমরা অবশ্যই এই সমস্যা, আমিও ভাঙন এলাকার, যেহেতু আমি সমস্যাটা বুঝি, এবং তিনি কথা দিলেন যে আমরা এটা নিয়ে সরকারকে যথাসাধ্য আমরা এটা বোঝাবো এবং সেই দুর্গত যারা রয়েছে ভাঙন পীড়িত তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের পক্ষ থেকে যতটা আমরা সরকারি আধিকারিক হিসাবে শুধু নয়, নাগরিক হিসাবে আমরা সেই চেষ্টাটা করব, এই কথাটা তিনি বলেছেন। এখন আমাদের কথা হচ্ছে যে সরকার কতটা তাদেরকে দিয়ে কাজ করাবে, আমাদের আগামী দিনের জন্য আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমি আরো কয়েকটা প্রসঙ্গ ছিল, আমি যাবো না কারণ সময় সে অনেক লেট হয়ে গেছে। আমরা সেখানে গিয়ে আরো একটা দল ঢুকে গেছিল, সেই জন্য আমাদের লেট হয়েছে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।